ভারতের ইতিহাসের আমরা শুরু করেছিলাম জাতীয় কংগ্রেস দিয়ে। জাতীয় কংগ্রেসের আলোচনা শুরুর মাধ্যমে কিন্তু আমরা ভারতের স্বাধীনতার ইতিহাস বা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে ঢুকে গেছি। সেখানে আগের দিন বঙ্গভঙ্গ মোটামুটি শেষ করেছিলাম আগের দিনের ক্লাসে, রেকর্ডিং তোমাকে দেওয়া আছে। আজকের ক্লাসে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যে মুসলিম কমিউনিটি এদের কীভাবে অংশগ্রহণ করেছিল। দেখো, এই মুসলিম লীগ কিন্তু ভারতের বর্তমান যে দেশভাগ, যে ভারত যে অবিভক্ত ভারত যে তিনটে ভাগে ভাগ হয়েছে, আগে ভারত, তার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যা পূর্ব পাকিস্তান না বর্তমানে বাংলাদেশ, এই যে তিনটে ভাগ যে সৃষ্টি হয়েছে এর জন্য কিন্তু অনেকটাই রেসপন্সিবল এই মুসলিম লীগ। তাহলে কিভাবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, কার নেতৃত্বে কারা ছিল, বা কেন প্রতিষ্ঠা হয়েছিল, এটা আজকে আলোচনা করব। দেখো, যখন দেখলো যে বঙ্গভঙ্গ চলছে বা বঙ্গভঙ্গর ব্যাপার রয়েছে, তখন কিন্তু বঙ্গভঙ্গের যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু সাম্প্রদায়িকতার বীজ বপন, এটা ব্রিটিশরা করতে চেয়েছিল। তাহলে ব্রিটিশদের একটা গুরুত্বপূর্ণ নীতি ছিল, কি নীতি, নোট ডাউন করে নাও। ব্রিটিশদের ব্রিটিশদের বিভাজন ও শাসন নীতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভাজন ও শাসন নীতি। তাহলে শাসন করতে হলে আগে দুটো যে সম্প্রদায় রয়েছে, একটি সংখ্যাগুরু, একটি সংখ্যালঘু বলতে বিভিন্ন গোটা ভারতের রেসপেক্টে সংখ্যালঘু কিন্তু সেই সময় মুসলিম সম্প্রদায় ছিল অনেকটাই। তো এই সংখ্যালঘুদের মধ্যে একটা নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে শাসন করা, অর্থাৎ বিভাজন ও শাসন নীতিটাই ছিল ব্রিটিশদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি, যা হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করে আন্দোলনকে দুর্বল করার লক্ষ্য ছিল। এই কারণেই বঙ্গভঙ্গ, যতই লর্ড কার্জন সেই সময় শাসনতান্ত্রিক দিকগুলো আলোচনা করুক না কেন, মেন লুকিয়েছিল এই সাম্প্রদায়িক একটা ব্যাপার সবাই লুকিয়েছিল। কিন্তু দেখা গেল যে যখন আলোচনা করে যখন বঙ্গভঙ্গ স্থির করা হলো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতি বিভিন্ন প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদের মাঝখানেই একটি গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছিল, যা সিমলা আলোচনা নামে পরিচিত। সিমলা আলোচনা, ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, বেশি টপিক নেই আজকে। সিমলা আলোচনা, এই সিমলা আলোচনা কবে হয়েছিল? সিমলা আলোচনা 1906 সালের 1 অক্টোবর। ওকে, 1906 সালের 1 অক্টোবর। এখানে কি হয়েছিল ভালো করে শুনে রাখবে, যে 1906 সালের 1 অক্টোবর আগা খাঁর নেতৃত্বে মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল তৎকালীন 1906 সালে কে ছিল, লর্ড মিন্টোর কাছে স্মারকলিপি জমা দেয়। ওকে, স্মারকলিপি জমা দেয়, কারণটা কী ছিল? এই যে আগা খানের নেতৃত্বে যারা মুসলিম নেতারা ছিল, এটা চেয়েছিল যে আমাদের একটা যদি পৃথক সংগঠন তৈরি হয়, তাহলে আমাদের যে লঘুদের যে দাবি সেটা কিন্তু আদায় করতে সুবিধা হবে। ওকে, চলো তাহলে কি হয়েছিল এই ডেটে লিখে নাও। আগা খান নেতৃত্বে লর্ড মিন্টোর নিকট একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ওকে, এবার দেখো ভালো করে শোনো। এখানে হয়তো তোমরা বলতে পারো যে ব্রিটিশরা তো এটা করতে চায়নি, যে স্মারকলিপি জমা দিকে এরকম তো বলতে চায়নি। হ্যাঁ, এই কথাটা ঠিক, যে ব্রিটিশরা তো আশা করেনি যে কোনো মুসলিম নেতার নেতৃত্বে একটা মুসলিম সম্প্রদায়ের কিছু প্রতিনিধি দল এইভাবে জমা দেবে। মুসলিমরা সম্প্রদায় আগা খান নেতৃত্বে ভেবেছিল যে দাবি দাবা দেখার সুবিধা হবে। সেই সময় ভালো করে শোনো, সেই সময় যখনই এই স্মারকলিপি জমা দেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লর্ড মিন্টোর পরামর্শ। ওকে, লর্ড মিন্টোর পরামর্শ, এই পরামর্শটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লর্ড মিন্টোর পরামর্শ ভালো করে নোট ডাউন করো। এই পরামর্শ কী ছিল? এই পরামর্শটাই হলো একটি পৃথক সংগঠন তৈরি। মানে ব্রিটিশরা মনে মনে যেটা চাইছিল সেটা কিন্তু এইখানে যদি কেউ জিজ্ঞাসা করতে যায় যে কি করব আমরা, ওরা সেই কথাটাই বলবে যেটা ওরা চায়। ওরা চেয়েছিল একটা পৃথক সংগঠন তৈরি হোক, যেটা ধর্মের ভিত্তিতে হবে। আর সেই পৃথক সংগঠন তৈরির সুপারিশটা বা পরামর্শটা কে দিল? লর্ড মিন্টো। কথাটা বোঝা গেল, হ্যাঁ কি না? এর ফলস্বরূপ কি হলো? এর ফলস্বরূপ দেখো, ফলাফল বলতে এই পরামর্শের ফলাফল কি হলো? ফলাফলই কি আমাদের মুসলিম লীগ। প্রথমেই কিন্তু মুসলিম লীগের ব্যাপারটা একটু পরে আসছে, তার আগেই এরা চেষ্টা করেছিল যে প্রথমেই কোনো কিছু একটা মানে সংগঠনটা পুরোপুরি কংগ্রেস থেকে বেরিয়ে হবে, এরকম কিন্তু প্রথমে অনেক নেতা এর বিপক্ষে ছিল, যে একটা ধর্মকেন্দ্রিক সংগঠন তৈরি হবে, এটা কিন্তু হয়নি। তবে
যদি একটা মানে মাথায় কারোর মধ্যে প্রবেশ করিয়ে দেয় যে হ্যাঁ এটা হলে তোমাদের সম্প্রদায়ের ক্ষেত্রে উন্নতি হবে, তো মানুষ সেটা করবেই। তো ফলাফল কি? ফলাফল হচ্ছে ঢাকা সম্মেলন। নোট ডাউন করো, ঢাকা সম্মেলন। এই ঢাকা সম্মেলনে কি হয়েছিল, কত তারিখ হয়েছিল, নোট ডাউন করবে। দেখো 1 অক্টোবর এইখানে স্মারকপত্র জমা, তার মাঝে অনেক কিছু নিজেদের মধ্যে আলোচনা। এরপরই 1906 সালের 30শে ডিসেম্বর, ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 30শে ডিসেম্বর কি হয়েছিল? ওই সময় ঢাকার নবাব সলিমুল্লাহ এরাও এই সম্মেলনের আহ্বান দেয়। লিখে নাও, ঢাকার নবাব সলিমুল্লাহ, অনেক জায়গায় সলিমুল্লাহও থাকে, সলিমুল্লাহও লিখতে পারো। সলিমুল্লাহ এই সম্মেলনের ডাক দেন, ওকে, সম্মেলনের ডাক দেন। এই ডাকের এই ডাক যে দেওয়া হলো, এই ডাকের এই যে ডাক দেওয়া হয়েছিল, এখানে সম্মেলন বলতে কি একটা মিটিং বা আলোচনা, যার ফলস্বরূপ কি হয়, এই দিনটা কিন্তু মনে রাখো কোশ্চেন আসে, এই দিনেই কি হয়, এই দিনেই সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। তাকে বলতে পারি অল ইন্ডিয়া। আমরা এরকমভাবে দেখি, আমরা এখন কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এরকম সারা ভারত হয় থাকে, এরকম কথা দেওয়া থাকে, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এবার যে কোশ্চেনটা আর একটা এর সঙ্গে সঙ্গেই আসে, যে এই যে প্রতিষ্ঠা হলো, এর প্রথম সভাপতি কে হয় বলতে পারবে? কে? আগা খান। লিখে নাও, প্রথম সভাপতি আগা খান। দেখো এখানে একটা সমস্যা আছে, ডাউটফুল কোশ্চেন কি হয়, যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন, তখন কি বলবে? সলিমুল্লাহ না আগা খান? কি 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 মনে হয় বলো? কি মনে হচ্ছে বলবে? বলতে পারবে? আগা খান বলবে না সলিমুল্লাহ বলবে? সলিমুল্লাহ হচ্ছে সম্মেলনের ডাক দেন, আগা খান প্রথম সভাপতি। কাকে প্রতিষ্ঠাতা বলা হয়? কি মনে হচ্ছে বলো? দেখো এখানে প্রতিষ্ঠাতাকে যদি বলা হয়, তাহলে কিন্তু আগা খান নামটাই আসবে, কারণ সম্মেলনের ডাক দিয়েছে সলিমুল্লাহ, কিন্তু স্মারকলিপি জমা দেওয়া থাকে। এই যে মুসলিম লীগ যে গঠন হলো, এর ফোরফ্রন্টে অলওয়েজ আগা খানই ছিল, এই আগা খানকেই এর প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে একটা জিনিস মনে করে দেখো, যে অর্গানাইজেশন দেশভাগের জন্য দায়ী, তার মূল বীজ কিন্তু আমাদের এই বাংলার মাটিতে, অর্থাৎ ঢাকায় কিন্তু গড়ে উঠেছিল। তারপরে এটা কিন্তু পরবর্তী অন্য জায়গায় ছড়িয়েছে হয়েছে। এবার যেটা জানার দরকার, কোশ্চেন আসে, এখন কোশ্চেনের ধাঁচ কিছুটা পরিবর্তন হচ্ছে, একটু ডেসক্রিপটিভ বলতে যদি কোশ্চেন আসে যে এই লীগের উদ্দেশ্য কী ছিল, এই মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল বলতে পারবে? দেখো আমি 3টে পয়েন্ট বলবো, 3টে পয়েন্টের মধ্যে তোমাদেরকে 2টো পয়েন্ট আশা করতে পারি। কি উদ্দেশ্য ছিল বলো তো? যার যেটা মনে হয়, যার যেটা ফিল করতে পারছো বলো, যে এই লীগের উদ্দেশ্য কী ছিল, বলতে পারবে? বলা যাবে? আমি কিন্তু একটা বিভাজন ও শাসননীতি এটার মানে বিরোধিতা করা না, একদমই না, বিরোধিতা একদমই করেনি। এটা কি করে বিরোধিতা করলো? এটা এই বিভাজন শাসননীতিতে কোনো বিরোধিতা আসেইনি। তোমার কি মনে হচ্ছে মুসলিম লীগ গঠিত হয়েছে হিন্দু মুসলিম ঐক্য বজায় রাখার জন্য? একদমই নয় তো। আমি কোথায় কথা বললাম? এটা একদমই বলিনি। হিন্দু মুসলিমের ঐক্য বজায় রাখা এই মুসলিম লীগের একদমই কোনো উদ্দেশ্য ছিল না। তাই এরা দেখা যাচ্ছে যখন হচ্ছে এই 1906 সালে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে, মুসলিম লীগের সেই মতো কোনো অবদানই বা সেই মতো কোনো ভূমিকাই ছিল না। সবে গঠন অবশ্য হয়েছিল, বাট এদের কোনো ভূমিকা ছিল না। মানে এদের যদি পৃথক ভাঙা হয়ে যেত, পৃথক পূর্ববঙ্গরা যদি মুসলিম হতো, এদের বরঞ্চ সুবিধাই হতো আলাদা করে। এটা মনে হয় সেই কারণে সাইলেন্ট ছিল, এর তো কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে এদের প্রধান যে উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য স্থাপন। ঠিক আছে, এদের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন, এটা প্রধান উদ্দেশ্য। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, একটা আনুগত্য করে লাভটা কি? দেখো সেই সময় তো প্রেক্ষাপটটা ভাবো, 1906 সাল, সেই সময়তেও কেউ ভেবেছে যে দেশ স্বাধীন করা প্রয়োজন বা এদেরকে ব্রিটিশদের তাড়ানো প্রয়োজন? তখন কিন্তু সেই মনোভাবটা এখনও আসেনি। তাই এই টাইমে মুসলিম লীগের নেতারাও এটা মনে করেনি যে ব্রিটিশরা যেতে পারে।
তাহলে এরা ভেবেছে যে আমাদের স্বার্থসিদ্ধির জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে আনুগত্য প্রদর্শনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে উদ্দেশ্য আর কি বলতে পারি, আর একটা উদ্দেশ্য কি, যে মুসলিম সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষা। দেখো, মুসলিম সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষা, অধিকার ও স্বার্থ রক্ষা। ওকে, এবার আর একটা জিনিস যেটা ভালো করে শোনো, যে ওই সময় জাতীয় স্তরে কোন দলের মোটামুটি প্রভাব ছিল বলতে পারবে? জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস ছাড়া আর তো কিছু হয়নি। তাহলে এই জাতীয় কংগ্রেস ও তৎকালীন হিন্দু সম্প্রদায় অনেকটাই সংখ্যাগুরু হওয়ার কারণে প্রভাব প্রতিপত্তি ছিল। তাহলে এই লীগের আর একটা উদ্দেশ্য ছিল যে জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা। নোট ডাউন করে নাও, জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা। ব্যাপারটা বুঝতে পারলে? বলো, এই তিনটে পয়েন্ট নিয়ে কারো কোনো ডাউট আছে কি না? কোনো প্রশ্ন থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না। এর এই উদ্দেশ্যে কি হয়, 1908 সাল থেকে ভারত শুধুমাত্র বেঙ্গল বা ঢাকা বলে নয়, ভারতের বিভিন্ন প্রদেশে লীগের শাখা প্রতিষ্ঠিত হয়। লিখে নাও, ভারতের বিভিন্ন শহরে লীগের শাখা প্রতিষ্ঠিত হয়। ওকে, মনে থাকবে এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে ভালো করে শোনো, এরপরে সেই সময় এটা কনস্টিটিউশনের পার্ট, বা এটা আগে আমি বলেছিলাম, সেই সময় দেশে কিন্তু আইনসভা ছিল। যখনই দেখলো যে এই 1908 সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় মুসলিম লীগের শাখা প্রতিষ্ঠা হয়ে গেছে, সম্প্রদায় নিজস্ব মুসলিম মানুষজন ওই লীগের প্রতি আকৃষ্ট হয়ে সদস্যপদ গ্রহণ করছে, তখন মুসলিম লীগ প্রথম 1909 সালে রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের দাবি জানায়। কথাটা বুঝতে পারলে কোশ্চেন আসে, নোট ডাউন করো। 1909 সালে মুসলিম লীগ আইনসভার কাছে পৃথক রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের দাবি জানায়। ওকে, তাহলে দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো, যেটা দরকার ছিল ব্রিটিশদের একটা সাম্প্রদায়িকের সলতে আগুন লাগানো, সেটা কিন্তু মিন্টোর পরামর্শে অলরেডি করা হয়েই গেল। হচ্ছে, এবার পৃথক নির্বাচনে যে দাবি জানালো, নির্বাচন ব্যবস্থা করা হয়। এবার যেটা গুরুত্বপূর্ণ, মুসলিম লীগরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য ব্রিটিশ সরকার একটি বিশেষ আইন চালু করে। বলতে পারো সেই আইনটার নাম কি? কে বলতে পারে? ভেরি গুড, মর্লেমিন্টো সংস্কার আইন। ভেরি গুড, সুন্দর। 1909 সালে, নোট ডাউন করে নাও। 1909 সালে মিন্টো তো জানে যে এটা হতে চলেছে। তাহলে 1909 সালে মর্লেমিন্টো সংস্কার আইনের মাধ্যমে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মর্লেমিন্টো সংস্কার আইনের মাধ্যমে ভালো করে একটা জিনিস নোট ডাউন করবে, যে আইনসভায় মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। আইনসভায় মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা হয়। ওকে, অসুবিধা নেই। তাহলে একটা জিনিস ভালো করে শুনে রাখো, এই মর্লেমিন্টো সংস্কার আপাতদৃষ্টিতে মুসলিম লীগকে খুশি করলেও এর ফলে মুসলিমদের দ্বারাই মুসলিম প্রতিনিধি নির্বাচন করা হয়। এর ফলে সাম্প্রদায়িক বিভেদ কিন্তু আরও বৃদ্ধি পায়। তাহলে এই যে ব্রিটিশরা চেয়েছিল যে এদের মধ্যে একটা সাম্প্রদায়িকতার ব্যাঘাত ঘটাও, এটা কিন্তু মানে কি বলবো, এটা কিন্তু শুরু হয়েই গেছিলো। আর সেই সময় দেখা গেছিল যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এর কিন্তু বিরোধী ছিলেন এই নবাব সলিমুল্লাহর আগা খান। আগা খান কিন্তু সেই সময় চাইওনি, বা মুসলিম লীগ চাইওনি যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই মতো কোনো আন্দোলন গড়ে উঠুক বলে। হয়েছে, কোনো অসুবিধা নেই।
এর পরের পয়েন্ট প্রত্যেকে নোট ডাউন করবে, এটা হলো মুসলিম লীগ প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠার পর কীভাবে এগিয়েছে। এরপর নোট ডাউন করো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। দেখো অংশগ্রহণ কীভাবে করেছে বা কী ব্যাপার দেখে নাও। নেক্সট পয়েন্ট হেডিং করো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। ওকে, চলো দেখো এবার ভালো করে জিনিস দেখবে যে আমাদের বঙ্গভঙ্গ ঘোষণা হয় 5 সালে, 11 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়। এই বঙ্গভঙ্গের ফলে ভালো করে শোনো, বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল যে পূর্ববঙ্গ ও আসামের যে সৃষ্টি হয়েছিল জায়গাটা, সেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছিল। এটা কিন্তু মুসলিমরা চেয়েছিল যে ঠিক আছে চলো এটা তো আমাদের জন্য একটা আলাদা প্রভিন্স বা প্রদেশ করে দিচ্ছে, যে প্রদেশটায় আমরা সংখ্যা গুরু। বুঝতে পারলে? ভালো করে দেখবে তুমুল আন্দোলনের চাপে 1911 সালে কত তারিখ 12ই ডিসেম্বর যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রোধ করে, তখন কিন্তু এই যে ঢাকা কেন্দ্রিক পূর্ববঙ্গে যে মুসলিম আধিপত্য এটা কিন্তু নষ্ট হয়, মানে এই যে আশাটা ছিল আশাটা নষ্ট হয়। এর ফলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করে নাও, বঙ্গভঙ্গ রোধের ফলে মুসলিম সম্প্রদায় ব্রিটিশ সরকারের উপর কিন্তু রুষ্ট হয়। এটা ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে। বঙ্গভঙ্গ রোধের ফলে ব্রিটিশ সরকারের উপর মুসলিম সম্প্রদায় রুষ্ট হয়। দেখো এই ব্যাপারগুলো হয় জানি না তোমরা মানে বোঝো কি না, এগুলো কিন্তু আমাদের ইনজেক্ট করে দেওয়া যে একটা কিভাবে হিন্দু মুসলিম একটা বিভেদ তৈরি, এটা কিন্তু এই সময় থেকে করাই হচ্ছে। কেন এর আগে এই ব্যাপারটা ছিল না, এরপর থেকে এমনভাবে ব্যাপারটা স্প্লিট হতে আরম্ভ করলো যার ফলস্বরূপ দেশভাগ। বুঝতে পারলে? বঙ্গভঙ্গ রোধের ফলে ব্রিটিশ সরকারের ওপর মুসলিম সম্প্রদায় রুষ্ট হয় হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপরে ভালো করে শোনো, তার মানে কি এটাই আমি বলতে পারি যে সমস্ত মুসলিম সম্প্রদায় বা মুসলিম নেতা পুরোপুরিভাবে ব্রিটিশদের সঙ্গে একটা আধিপত্যে মানে ব্রিটিশদের আন্ডারে থেকে একটা হিন্দু বিরোধিতা বা জাতীয় কংগ্রেস বিরোধিতা করা, তা কিন্তু নয়। সেই সময় দেখা গেছে যে বিভিন্ন প্রগতিশীল তরুণ নেতা মুসলিম লীগে যোগ দেয়, তখন আলিগড় নেতারা বা যারা পুরাতনপন্থী যারা নেতা, এদের দাপটটা তুলনামূলক হ্রাস পায়। নতুন যারা নেতা ছিল প্রগতিশীল নেতৃত্ব, ওরা কী করে, যেটা শুধুমাত্র হিন্দু বলে না, যে কোনো সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করার চেষ্টা করেছে যাতে ভারত স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করতে পারে। হয়েছে? তাহলে নেক্সট পয়েন্ট করো যে তরুণ প্রগতিশীল নেতার উত্থান। তরুণ প্রগতিশীল মুসলিম নেতার উত্থান। নামগুলো বলতে পারবে কয়েকটা নাম প্রগতিশীল মুসলিম নেতা? 1 নম্বর হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী। নামগুলো খুব ইম্পর্টেন্ট। মৌলানা মোহাম্মদ আলী। আর কে খুব গুরুত্বপূর্ণ? মৌলানা শওকত আলী। ওকে। মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, অসুবিধা নেই। এরা কি করেন, এরা ইম্পর্টেন্টভাবে একটা খুব গুরুত্বপূর্ণ ভাবে এরা কিন্তু চেয়েছিল যে শুধুমাত্র জাতীয় কংগ্রেস বলে নয়, বিভিন্ন সম্প্রদায় যেখানে পাঞ্জাব হরিয়ানার দিকে শিখ সম্প্রদায় বা যেখানে যে সম্প্রদায় আছে সবার সঙ্গে একইভাবে এদের লক্ষ্যটা কী করলো, উত্থানের ফলে এদের লক্ষ্য হলো ভারতের স্বায়ত্তশাসন। এই টার্মটা কেউ এক্সপ্লেন করতে পারবে? এই স্বায়ত্তশাসন মানে কি কেউ বলতে পারবে? এই স্বায়ত্তশাসন বলতে কি বুঝি আমরা? শরদিন্দু বলা যাবে, তোমার তো সাবজেক্ট। কেউ বলতে পারবে ভারতের স্বায়ত্তশাসন বলতে মানে হয়তো ব্রিটিশরা পুরোপুরি যাবে না,
কিন্তু নিজেদের দেশের প্রত্যেকটা ডিসিশন বা প্রত্যেকটা সিদ্ধান্ত যেন নিজেরা নিতে পারে। ওকে, অর্থাৎ স্বায়ত্তশাসন বলতে কি নিজেরাই শাসন করা, যেটাকে স্বরাজের একটা পরিবর্তিত ব্যাপারটা আর কি, মানে পরিবর্তিত রূপ। স্বরাজ যেটা আমরা পরবর্তীকালে দেখবো, নিজেরাই রাগ মানে নিজেরাই শাসন করা, সেটা হচ্ছে স্বায়ত্তশাসন হয়েছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, ওই সময় দেখো 1906 উৎপত্তি, 8 শাখা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করা, 9 মল্লবিন্ড সংস্কার, তারপরে 11 সালে এইভাবে ব্রিটিশদের ওপর এটা খেপে যাওয়া। তাহলে এই যে সিকোয়েন্সটা যাচ্ছে, এর পরের সিকোয়েন্সে কি আসবে? লখনৌ চুক্তি। হ্যাঁ কি না? লখনৌ চুক্তি কত সাল, কে বলতে পারে? 1916। 1916, ভেরি গুড। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি, এর লখনৌ চুক্তি বলতে কি? এটা কাদের মধ্যে হয়? এটা কিন্তু জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। হ্যাঁ কি না? তাহলে নোট ডাউন করো, এই চুক্তি লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঘটে। মুসলিম লীগের মধ্যে ঘটে। ওকে, এবার এই চুক্তির উদ্দেশ্য কি ছিল বলতে পারবে? উদ্দেশ্য বা এই চুক্তির মেন ব্যাপার বা মেন লক্ষ্য বলা যাবে? এই চুক্তির মেন উদ্দেশ্য বা লক্ষ্য ছিল যাতে একসঙ্গে যৌথভাবে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করতে পারে। হ্যাঁ কি না? লিখে নাও, একসাথে শাসনতান্ত্রিক দাবি পেশ। শাসনতান্ত্রিক দাবি পেশ। ওকে, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে শুধুমাত্র তো এর 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করো, 1 2 3। শুধুমাত্র যে কংগ্রেসের কথাই মুসলিম লীগ মেনে নেবে তা তো নয়। মুসলিম লীগ মেনে নিয়েছিল কি? মুসলিম লীগ কংগ্রেসের একটা কথা মেনে নিয়েছিল, সেটা হচ্ছে স্বরাজের আদর্শ। ফার্স্ট লিখে না, মুসলিম লীগ কংগ্রেসের স্বরাজ আদর্শ মেনে নেয়। স্বরাজ আদর্শ মেনে নেয়। ওকে, তাহলে স্বরাজ যে ব্যাপারটা দাবি করেছিল কংগ্রেস, স্বরাজের দাবি উত্থান যে প্রথম হয়, তো সেই স্বরাজের দাবিটা কিন্তু মুসলিম মেনে নেয়। তাহলে একইভাবে, ভালো করে শোনো, একইভাবে কংগ্রেসকেও কিছু মেনে নিতে হয়েছে। তাহলে কংগ্রেস কি মেনে নিয়েছে? কংগ্রেস মুসলিম লীগের যে পৃথক নির্বাচনের দাবি, এটা কিন্তু মেনে নেয়। তাহলে লিখে নাও, কংগ্রেস একইভাবে উল্টো দিকে মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি মেনে নেয়। মুসলিম লীগের পৃথক নির্বাচন দাবি মেনে নেয়। তাহলে দেখো, দুজনের মেনে নিচ্ছে বলেই কিন্তু এই সম্প্রীতি বা এই চুক্তিটা গঠন হয়েছে। মানে সাম্প্রদায়িক বিভেদটা কিছুটা হ্রাস পেয়েছে এবং একটা কি বলবো, সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে। যে সম্প্রীতির বাতাবরণ, ভালো করে শোনো, কিছু দিনের জন্য, আমি বলবো না যে অনেক দিন এটা কন্টিনিউ হয়েছে, কিছু দিনের জন্য একটা একত্রিতভাবে জাতীয় কংগ্রেস ও মুসলিম একত্রিতভাবে স্বরাজের দাবিতে হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এগিয়েছিল। হয়েছে, অসুবিধা নেই। এর সঙ্গে একটা খুব মানে গণ্ডগোলের ব্যাপার ওই টাইমেই ঘটতে আরম্ভ করে। সেটা কি, আমি পরের দিন ডিটেলসে আলোচনা করবো, একটু জাস্ট বলে রাখি। খিলাফত আন্দোলন বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে খিলাফত আন্দোলন কি? খিলাফত আন্দোলন কি? এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জড়িয়ে যায়, খিলাফত আন্দোলন বলা যাবে। হোয়াট ডু মিন বাই খিলাফত মুভমেন্ট? কারো কোনো আইডিয়া আছে? গল্পের মতো বলো, আমি কোনো এটাই বলতে চাইছি না, গল্পের মতো বলতে পারবে? কারো কোনো আইডিয়া? ডিসকাসের মতো বলো না, শুনি। বলা যাবে? দেখো, এটা কোন সময় ঘটে? এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ঘটনা, পরবর্তী সময়ের মানে ঘটনা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? কে বলতে পারে? এটা তো বলা উচিত। বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল চলেছিল? 1914 থেকে 1918। এইগুলো তো জিকের প্রশ্ন, এগুলো তো মনে রাখতে হবে। 14 থেকে 1918। এই সময় দেখা গেল, যেহেতু, ভালো করে শুনবে, ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ককে পরাজিত করে। জানি আমরা, তুরস্ক ব্রিটিশের এগেনস্টে লড়েছিল। এই ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত তুরস্ককে বিভক্ত করে, ঠিক যেমন ব্রিটিশরা ছেড়ে যাওয়ার সময় ভারতকে বিভক্ত করে যায়, সেই একইভাবে ব্রিটিশকে তুরস্ককে বিভক্ত করে। কে করে? গল্প শুনে রাখো, ব্রিটেন। তাহলে এই ইংল্যান্ড বা ব্রিটেন যখন তুরস্ককে বিভক্ত করছে, তুরস্কের খলিফা ছিল,
সেই খলিফার ক্ষমতাটা সম্পূর্ণভাবে খর্ব করা হয়। যখন বিভক্ত হয়ে যাচ্ছে তখন খলিফার ক্ষমতা খর্ব হয়ে একটা শাসনতান্ত্রিক সরকার ওখানে প্রতিষ্ঠা করতে ব্রিটেন চেয়েছিল। যদিও ওটা ব্রিটেনের কাজ ছিল না, লোকের দেশে কী হবে সেটা নাক গলানো, কিন্তু এটা করেছিল যে খলিফার ক্ষমতাটা হ্রাস। ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। ওই সময় সবে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেছে। দেখো এই আখেরে বা একটা যদি দেখতে চাই ঘটনাটা কোথায়, ঘটনাটা ঘটছে তুরস্ক ও ব্রিটেনের মধ্যে। একটা জিনিস বুঝে নেওয়া দরকার। ঘটনা ঘটছে তুরস্ক ও ব্রিটেনের মধ্যে। কী ঘটনা ঘটছে? তুরস্কের খলিফার ক্ষমতা হ্রাস, বা ক্ষমতা হ্রাস না বলে ক্ষমতা খর্ব কিছুটা, এটা হচ্ছে ঘটনা। এটাকে কোনো এক অজানা কারণে, মানে এখনও এই কারণটা আমার কাছেও পার্সোনালি খুব মানে মনে হয়, যখন দেখা যাচ্ছে ওই টাইমটায় 1916 সালে কংগ্রেসকে মুসলিম লীগের মানতে হচ্ছে, মুসলিম কংগ্রেসের কথা মানছে, একটা মেনে দুজনে একটা জায়গায় উপস্থিত হচ্ছে, মানে ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই মতো নেই, মেনে নিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে হচ্ছে। মুসলিম লীগ যখন গঠিত হয়েছে ধর্মের ভিত্তিতে একটা আলাদা ব্যাপার তৈরি হচ্ছে, এটা নেতারা বুঝতে পারছিল। কিন্তু কোনো এক অজানা কারণে গান্ধীজি ভারতীয় যে আন্দোলন তার সঙ্গে এই মানে খলিফার যে ক্ষমতা রোধ, খলিফার ক্ষমতা রোধকে খিলাফত আন্দোলন বলা হয়, সেটা ভারতের রাজনীতিতে প্রবেশ করায়। বুঝতে পারলে? এর ফলে ভালো করে শুনবে, এর প্রতিবাদে ভারতে মুসলিম লীগ তো মানে সাপোর্ট করতেই পারে, কেন মুসলিম লীগ মুসলিম সম্প্রদায়ের খলিফার ক্ষমতা কমছে, সাপোর্ট করতে পারে। কিন্তু যখন এই মুসলিম লীগ ও কংগ্রেস একত্রিতভাবে এই আন্দোলনে সাপোর্ট করে, তখন ব্যাপারটা গোটা জিনিসটাই না একটা ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই ধর্মকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে, ভালো করে শোনো, ধর্মকেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে গ্রাউন্ড লেভেলে, অর্থাৎ যে লেভেলের নেতারা পৌঁছাতে পারে না, এবং সাধারণ স্তরে একটা ধর্মীয় সম্প্রীতি চূড়ান্তভাবে ব্যাঘাত ঘটে, যার ফলস্বরূপ এখনও আমাদের বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু চলতে আছে। যদি এই ডিসিশান না নেওয়া হতো যে না এটা তুরস্কের ব্যাপার, আমাদের ভারত ও ব্রিটেনের বা আমাদের প্রতিবাদের সঙ্গে এই ধর্মীয় প্রতিবাদের কোনো সম্পর্ক নেই, তো হয়তো এতটা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি এখন হতো না। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। ভারতীয় মুসলিম লীগ ও কংগ্রেস একত্রিতভাবে মুসলিম লীগ ও কংগ্রেস একত্রিতভাবে এই আন্দোলনে সামিল হয়। ওকে, এবার কিছু কিছু ঐতিহাসিকবিদ এটা মনে করেছে যে গান্ধীজি হয়তো ভেবেছিল যে সেই সময় অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে 1920 সাল, ভেবেছিল যে যদি মুসলিম লীগের বা মুসলিম সম্প্রদায়কে শান্ত করার জন্য বা ওদের খুশি করার জন্য খিলাফত আন্দোলনে সমগ্রভাবে একসঙ্গে সাপোর্ট করা যায়, হয়তো তারা যে অহিংস আন্দোলন ও স্বরাজের দাবিকে সাপোর্ট করবে। হ্যাঁ, সেটা করেছিল, কিন্তু আমার পার্সোনালি এটা মনে হয় যে শুধুমাত্র স্বরাজের দাবিকে সাপোর্ট করবে মুসলিম লীগ আর গান্ধীজির অহিংস আন্দোলনকে সাপোর্ট করবে, এইটুকু সমর্থনের জন্য গোটা ভারতকে খিলাফত আন্দোলনে জড়িয়ে দেওয়াটা মনে হয় না ঠিক বলে। যাই হোক, তাহলে ফলস্বরূপ কী হয় নোট ডাউন করো। ফলস্বরূপ মুসলিম লীগ গান্ধীজির অহিংস আন্দোলন ও স্বরাজকে সমর্থন করে, স্বরাজের দাবিকে সমর্থন করে। নোট ডাউন করেছে প্রত্যেকে? এই গেল হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। কোনো অসুবিধা বা কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে এই একটা সমর্থন পাওয়ার জন্য আর একটা ডিসিশান কিন্তু আমাদের নিয়েছিল। এই ডিসিশানটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা বর্তমান দেখতেই পাচ্ছি। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানে বিভিন্নভাবে একটা সম্প্রদায়ের এফেক্ট বা মুসলিম জনগোষ্ঠীর এফেক্ট আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ক্ষেত্রে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এর পরের ক্লাসে আমি কি ডিসকাস করে একটু বলে রাখি, তোমাদের পড়ে রাখতে সুবিধা হবে। দেখো আমরা এখন কোন স্টেজে দাঁড়িয়েছি এসে, মোটামুটি 1920। তাহলে 1920 বলতে সেই সময় সবে বিশ্বের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে বলতে ব্রিটিশ শক্তি জয়লাভ করেছে, তুরস্কে খিলাফত আন্দোলন হচ্ছে, তার এফেক্টও ভারতে পড়েছে। এই সময় কি ঘটছে? এই সময় লখনৌ চুক্তি হলো, কিছুটা লখনৌ চুক্তির মাধ্যমে একটা সাম্প্রতিক বাতাবরণ সৃষ্টি হলো।
সেই সময় আর কি কি ঘটছে রাজনীতিতে দেখতে পাবো যে আমরা হোম রুল লীগ প্রতিষ্ঠা হচ্ছে, হোম রুল লীগ অ্যানি বেসান্স প্রতিষ্ঠা করছে, শুধু একসঙ্গে না, দুজন প্রতিষ্ঠা করছে। তার সঙ্গে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত দুজন একসঙ্গে প্রতিষ্ঠা করছে হোম রুল লীগ। তার সঙ্গে হোম রুল লীগ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মানে মহারাষ্ট্রে সাম্প্রদায়িক শক্তি পুরোপুরিভাবে মানে হিন্দু মুসলিম ব্যাপারটাকে সরিয়ে রেখে স্বরাজ গঠনের দাবি উত্থাপিত হচ্ছে। সেই সময় দেখা যাচ্ছে ভারতীয় রাজনীতিতে একজন বাইরের থেকে স্যুট বুট পরা মানুষ এসে হঠাৎ করে ভারতীয় পুরনডাঙ্গা ফকিরের মতো হয়ে ভারত রাজনীতিতে প্রবেশ করছে 1917 সাল। কে? গান্ধীজি। বিহারের নীল চাষিদের বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে। এইভাবে আমাদের ভারতে শুরু হচ্ছে গান্ধী যুগ বা ভারতের রাজনীতিতে গান্ধী উত্থান। এটা আমাদের পরের দিন আলোচ্য বিষয়। প্রথমে ডিসকাস করে নেব হোম রুল আন্দোলন, হোম রুল লীগ, তারপরে ভারতীয় রাজনীতিতে গান্ধী উত্থান। এবার গান্ধীর উত্থানের সঙ্গে সঙ্গে একদম পরপর আমরা এগিয়ে যাব যে কীভাবে গান্ধীজির কাজ চলছে, অহিংস আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, পরপর এগিয়ে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো, আজকে এই হিস্ট্রি ক্লাস এতটাই। ভালো করে তোমরা দেখে নাও, কোনো ডাউট থাকলে আমাকে জানিও কিন্তু। বুঝতে পারলে? আর একটা জিনিস বলে রাখি, পরবর্তী মক টেস্ট আমি শুধু হিস্ট্রির ওপর নেব, শুধুমাত্র হিস্ট্রির ওপর আমি সিলেবাস বলে দেবো। ঠিক আছে? পরবর্তী মক টেস্ট যেমন এটা শুধু ম্যাথের ওপর নিয়েছিলাম, এর পরের মক টেস্ট শুধুমাত্র হিস্ট্রির ওপর নেব। সরস্বতী পুজোর পরে নেব, আমি ডেটটা বলে দেবো। যার যা নোট লাগবে, যার যা রেকর্ডিং লাগবে, যার যা এমসিকিউ লাগবে, যা লাগবে আমাকে জানিয়ে দিও, আমি কিন্তু সেই অনুযায়ী তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, চলো আজকে এতটাই।